বই আমাকে এইটা হইলেই হবে। বই যথেষ্ট পাতলা বই, কারণ এর ভিতরে ব্যাখ্যা বিশ্লেষণ খুব কম, প্রশ্ন উত্তর এইরকম দেওয়া। মোট চ্যাপ্টার আছে কয়টা? 5টা চ্যাপ্টার আছে। 5টা চ্যাপ্টার, চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 5। প্রথম চ্যাপ্টার থেকে মিনিমাম 25 নম্বর থাকে, বেশিও থাকতে পারে। জোরে দেখা দেওয়া সাবজেক্টের নামটা 2বার লিখছি কেন? এবার প্রথমে লিখেছি গাণিতিক মডেলিং, এরপরে লিখেছি বায়োলজিতে গাণিতিক। আগে নামটা এটা ছিল, পরের নামটা বুঝে গেছে। এখন বইতে নাম থেকে শুধু গাণিতিক মডেলিং এর বইয়ের নাম, কিন্তু বইয়ের আগে নাম ছিল বায়োলজিতে গাণিতিক মডেলিং। আর প্রশ্ন যেটা হয় সেটা প্রশ্নে এই নাম থেকে একটু দেখে নিচ্ছি। এখানে প্রশ্নের নাম দেয় নাই। আচ্ছা, এখন আজকে আমরা বেসিক বিষয় আলোচনা করবো। এরপর থেকে এই ক্লাস করে কি অবস্থা, এটা মানে ধারণা কেমন আছে আগে সেই অনুসারেই আলোচনা শুরু করতে হবে। কিছুই করে ধারণা জিরো থাকলে তো এর থেকে আলোচনা করি, আর ধারণা কিছু থাকলে এটা শিকারী মডেল আছে। হ্যাঁ, একটা শিকারী মডেল আছে। শিকার। আচ্ছা, আর কি হারভেস্টিং মডেল আছে। হারভেস্টিং মডেল। হ্যাঁ, ম্যালথাসের মডেল, এই সকল জানা আছে। মহারাষ্ট্রের লজিস্টিক মডেল, আর স্মিথের মডেল, আর এসআইয়ের মডেল। আচ্ছা, ঠিক আছে, তাহলে ইনকোর্স 4টা হয়ে গেছে, তাই তো? গাণিতিক মডেল হলো গণিতের ভাষার সাহায্যে বাস্তব জগতের কোনো ঘটনাকে প্রকাশ করা, এইটা হলো গাণিতিক মডেল। আর মডেল হইল যে কোনো ভাষার মাধ্যমে বাস্তব জগতের কোনো একটা বিষয়কে বর্ণনা করার নাম হলো মডেল। সেটা ভাষায় হতে পারে, সেটা ছবির মাধ্যমে হতে পারে, আর যেটা সমীকরণের মাধ্যমে হতে পারে। যেটা সমীকরণের মাধ্যমে হয় সেটার নাম গাণিতিক মডেল। তাহলে বাস্তব জগতের কোনো ঘটনাকে গাণিতিক ভাষায় প্রকাশ করা বা বর্ণনা করার নাম হলো গাণিতিক মডেল।
বাস্তব জগৎ যে কোনো ঘটনা, মানে প্রকৃতিতে বিদ্যমান যে কোনো ঘটনা। তো আমাদের এই বইটায় যে গাণিতিক মডেল আলোচনা করা হয়েছে, সেই গাণিতিক মডেল হল পুরো বই আলোচনা করা হয়েছে কিসের জন্য? বায়োলজিতে গাণিতিক মডেল। মানে গাণিতিক মডেল বায়োলজিতে ব্যবহার করে কি করা হয়। আচ্ছা, বায়োলজি কি নিয়ে আলোচনা করে? জীব না জ্বর, কোনটা নিয়ে আলোচনা করে? জীব। তাহলে মডেল প্রাণীর উপরে প্রয়োগ করা হচ্ছে। কিসের উপর? তার ভিতরে মানুষ ইনক্লুড। সকল প্রাণী আলোচনা হয় কোথায়? বায়োলজিতে, নাকি? আর তাহলে এই বায়োলজিতে গাণিতিক মডেল মানে প্রাণী জগতের যে কোনো এক প্রকারের প্রাণীর নাম হলো প্রজাতি। প্রজাতি মানে যে কোনো এক প্রকারের সকল প্রাণী নিয়ে হবে কি? প্রজাতি। প্রজাতির অর্থটা বোঝা গেছে তো? মানুষ প্রজাতি। যদি আমরা ইঁদুর নিয়ে আলোচনা করি, আবার যদি বিড়াল নিয়ে আলোচনা করি, বা যদি বাঘ সুন্দরবনের, বাঘ আর হরিণ দুইটা একসাথে আলোচনা করলে এটা শিকারি মডেল পরের চ্যাপ্টারে চলে যাবে। তাহলে কি প্রাণী জগতের যে কোনো এক ধরনের প্রাণী সব মিলে কি হবে? প্রজাতি। এখন এই যে প্রজাতি, যদি আমরা একটা প্রজাতি নিয়ে আলোচনা করি মডেল আলোচনা, সেইটার নাম হচ্ছে এক প্রজাতির অবিচ্ছিন্ন জনসংখ্যা মডেল। আর যদি দুটো প্রজাতি একসাথে আলোচনা করি, তার নাম হচ্ছে দুই প্রজাতি অবিচ্ছিন্ন। এই বইয়ে আমাদের কিছু চ্যাপ্টার আছে এক প্রজাতির মডেল নিয়ে আলোচনা, আর একটা চ্যাপ্টার আছে দুই প্রজাতি, মানে দুটো একসাথে আলোচনা করতে। আর জনসংখ্যা বলতে কি আমরা মানুষ বুঝি? যে কোনো প্রজাতির সবাই হবে জনসংখ্যা। যদি আমরা বাঘ নিয়ে আলোচনা করি, তাহলে এই জনসংখ্যা হলো এই সকল বাঘ মিল হবে জনসংখ্যা। আবার যদি আমরা ইঁদুর নিয়ে আলোচনা করি, তাহলে ওই সকল ইঁদুর নিয়ে জনসংখ্যা বলতে শুধু মানুষ না, যে কোনো প্রজাতির সকল প্রাণী মিলে হবে কি? জনসংখ্যা। আচ্ছা, এখন আমরা এই জনসংখ্যার আলোচনা করবো কি নিয়ে? জনসংখ্যার জন্ম মৃত্যুর বিষয় আছে না, এর উপরে বৃদ্ধির বিষয় নির্ভর করে, তাই না? আবার অনেক জনসংখ্যা দেখা যাচ্ছে যে তার অস্তিত্ব সংকটের মুখে পড়ে, মানে বিলুপ্তির পথে, তখন আবার নতুন করে এনে সেখানে টিকিয়ে রাখা হয়। কেন টিকিয়ে? যে কোনো একটা প্রজাতি মানে বিলীন হওয়ার থেকে তাকে টিকিয়ে রাখা হয় কেন? মানে সে বিলীন হয়ে গেলে অসুবিধা থাকে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সকল প্রাণী পরিষেবা লাগে। কি বুঝে আসছে কথা? যেমন আমাদের সাপ, এখন যদি সব মানুষদের ক্ষতি করে, মানুষ কামড়ায়, মানুষ মারা যায়, এখন সারা বিশ্ব থেকেই সাপ প্রজাতিতে বিলীন হয়ে যায়, তাহলে মানুষের অসুবিধা কি? পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। কারণ সাপ আবার কিছু ক্ষতিকর প্রাণী মানুষের জন্য, সেইগুলোকে তো সে ভক্ষণ করে, তো সেইগুলো বেড়ে গেলে তো মানুষের জন্য বিপদ বাড়বে। এই জন্য প্রাণী জগতের আমাদের যত প্রকার প্রাণী আছে সবারই দরকার। কিসের জন্য? পরিবেশের। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক প্রাণী খুব দ্রুত বংশ বৃদ্ধি করে, সেগুলো আবার নিধন করে দিতে হয়। ইঁদুর যেমন সরকার নিধন করলে ইঁদুর লেজ জমা দিলে পুরস্কার দেয়, জানো তো? বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়, কৃষি বিভাগ দিত। এখন সারা বছর বা সারা জীবন তো দিবে না, দিবে কখন? যখন দেখা যাচ্ছে ইঁদুর প্রয়োজনের তুলনায় অনেক বেশি হয়ে গেছে, তখন ওরা তো আবার মানুষের যেটা প্রয়োজনীয় ফসল নষ্ট করে খায়, ধান টান কেটে নিয়ে যায় না,
তখন কি করা হয়, এটাকে ভারসাম্য বজায় রাখার জন্য বেশি হয়ে গেছে, এখন ওটা মারতে হবে। তখন কি করা হয়, তখন পুরস্কার ঘোষণা করে যে এক এক ইঁদুরের লেজ জমা দিলে 100 টাকা। এখন সবাই ইঁদুর যে জমা মানে মেরেছে প্রমাণ লাগবে না, লেজ যে কয়টা লেজ ওই কয়টা তো মেরেছে না, লেজ পাইল কই? তখন মনে করো মানুষ ইঁদুর নিধনের জন্য ওর পিছনে লেগে যায়। বুঝে আসছে কথা? এই যে প্রাণী যেগুলো অতি দ্রুত বংশবৃদ্ধি করে, বেড়ে যায়, মানুষের ক্ষতি হবে, তখন ভারসাম্য রক্ষার জন্য কি করতে হয়, এগুলো নিধনের কমাতে হয়। এটার নাম হারভেস্টিং মডেল। হারভেস্ট মানে কর্তন করা হয়, ফসল আমরা কর্তন করি না, এটি ইংরেজি বলে হারভেস্ট। হারভেস্টিং মডেল মানে কি, কিছু সময় অন্তর অন্তর ওইগুলোকে নিধন করে দাও, কমাই দাও, এটার নাম হলো হারভেস্টিং। আবার যখন কোনো প্রাণী খুব আশঙ্কাজনক কমে যায়, তখন বিদেশ থেকে সরকার নিয়ে আসে, এনে ওগুলো সাফারি পার কাছে জঙ্গলে ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার ওগুলো প্রজনন হয়ে আবার বেড়ে যায়। আচ্ছা, তাহলে আমাদের এই গাণিতিক মডেলে আমরা আলোচনা কি করব, বিভিন্ন প্রজাতির বংশবৃদ্ধি বা দুইটা প্রজাতি থাকলে তাদের ভিতরে সম্পর্ক, এইসব নিয়ে আলোচনা করা হবে এই মডেলগুলো। আচ্ছা, তাহলে আমাদের প্রথম চ্যাপ্টার হলো এক প্রজাতির। এইখানে আমাদের একটা প্রজাতির ভিতরে তাদের বৃদ্ধি, তাদের হ্রাস বা সময়ের সাথে সাথে তাদের অবস্থাটা কী হবে, পরিমাণটা কী হবে, এইসব আলোচনা করার নাম হচ্ছে এক প্রজাতির জনসংখ্যা মডেল। এখন জনসংখ্যা মডেলের প্রথমে কিছু আমাদের ডিসক্রিপটিভ কথা আছে, এগুলো পরীক্ষা আসে না, তোমাদের কিছু বিষয় করতে হবে। যাদের বই আছে বইয়ে দেখো যে প্রথমে আছে গাণিতিক মডেল কাকে বলে। এই প্রশ্নটা পরীক্ষার জন্য পড়বা একেবারে শুরুতে, একটু আগেই তো বলছি, কোনো বাস্তব ঘটনাকে গণিতের ভাষায় বর্ণনা হচ্ছে গাণিতিক মডেল। এক লাইনে এখানে এই প্রশ্ন করবা কুইজ কোর্সের জন্য। এরপরে বিভিন্ন প্রকার গাণিতিক মডেল আছে, পাইছো কিনা? বিভিন্ন প্রকার গাণিতিক মডেল। বিভিন্ন প্রকার গাণিতিক মডেলের ভিতরে এখানে চার ধরনের ঘটনা আলোচনা করেছে। মডেলে যে সমীকরণ আছে, সমীকরণে ব্যবহার উপর ডিপেন্ড করে মডেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে, রৈখিক ও অরৈখিক। তাহলে মডেলের ভিতরে যে সমীকরণের গঠন উপর ভিত্তি করে কি করা হয়েছে, রৈখিক আর অরৈখিক। যদি কোনো মডেলের সমীকরণটা রৈখিক হয় তাহলে মডেল হবে রৈখিক মডেল, আর সমীকরণটা অরৈখিক হলে মডেল। তাহলে আমাদের আলোচনার ভিতরে রৈখিক ও মডেল অরৈখিক সবই পাওয়া যায়, আমি বলে দেবো তখন কোনটা রৈখিক কোনটা অরৈখিক, সমীকরণ লাগবে তখন। এরপরে নাম্বার 2 আছে নির্ণয়ধর্মী ও সম্ভাবনাধর্মী মডেল। নির্ণয়ধর্মী এবং সম্ভাবনাধর্মী মডেল, যেমন একটু উদাহরণ লিখলে ভালো বুঝতে পারবা। যেমন pn/dt = rn। এইটা হচ্ছে পৃথিবীর সবচাইতে সরল মডেল ঢালে, এই বইয়ের সবচাইতে সরল সংক্ষিপ্ত মডেল এইটা। আর এইটাই হলো আমাদের ভিত্তি পেজ। এইটাকে নানানভাবে বর্ধিত করে সকল মডেল তৈরি হয়। এইটা হলো কি ভিত্তি, আমাদের বই পড়ার ভিত্তি হলো এই মডেলটা, dn/dt = এই মডেলটাকে কি মডেল বলা হয়? এই মডেলটাই হলো ম্যালথাসের মডেল। ম্যালথাস সবথেকে সরল সংক্ষিপ্ত সহজ মডেল দিয়ে গেছেন, প্রথম মডেল ম্যালথাস। এরপরে এই ম্যালথাসের মডেলের ত্রুটি বিচ্যুতিগুলো আস্তে আস্তে পূরণ করে, ত্রুটি বিচ্যুতিগুলো নির্ণয় করে, সেইগুলোকে এই মডেলগুলো কী হয়েছে, আরও জটিল জটিল মডেল হয়েছে। ভারাস্টের মডেল, স্মিথের মডেল, যত মডেল আছে সবকেই এইটার উপরে ভিত্তি করে এই মডেল তৈরি হয়েছে। এই মডেলটার নাম ম্যালথাসের। এই চ্যাপ্টার শুরুই হলো মডেল দিয়ে। চ্যাপ্টারের প্রথম প্রশ্নই হলো ম্যালথাসের।
আচ্ছা, এই মডেলে যে সমীকরণটা ব্যবহার করেছি এই সমীকরণটা হলো অন্তরক সমীকরণ। এই সমীকরণ তাহলে সাধারণত সকল গাণিতিক মডেল কিছু ব্যক্তিগত অন্তরক সমীকরণ দ্বারা তৈরি হয়, আর এই বইয়ের সকল মডেলই অন্তরক সমীকরণ দেওয়া। ডি থাকবে দেখবা, একবার ডেরিভেটিভ বা দুইবার ডেরিভেটিভ। তাহলে এই মডেলটার ভিতরে আমরা তিনটা অজানা রাশি ব্যবহার করা আছে। কয়টা? তিনটা। খুঁজে পাওয়া যায় কি কি? এন, টি এবং আর। তাহলে মডেল তৈরি করতে আমাদের কিছু অজানা রাশি থাকবে, তিনটা থাকতে পারে, চারটা, পাঁচটা, ছয়টা। এটা মডেলের জটিলতার উপর ডিপেন্ড করবে কি পরিমাণ। তবে তিনটার চাই কম দিয়ে আর কোনো মডেল হবে না। কি বোঝা গেছে? এই অজানা রাশির ভিতরে দুই রকমের অজানা রাশি আছে। এক অজানা রাশি হচ্ছে চলক, আর এক প্রকার অজানা রাশি পরামিতি। তো মডেল তৈরিতে কি কি লাগবে? চলক আর পরামিতি লাগবে। চলক আর এই মডেলের ভিতরে এন এবং টি এই দুটো হলো চলক, আর কে পরামিতি বলা হয়। পরামিতি মানে অজানা দুর্ভোগকে পরামিতি বলে। আটটা দুর্ভোগ, কিন্তু দুর্ভোগটা কি জানা না জানা? এই অজানা দুর্ভোগের নাম হলো আর যা সময়ের সাথে পরিবর্তনশীল সেইটা হলো চলক। তাহলে এই মডেলে কি কি আছে বলো? দুটো চলক আছে, আমরা যখন আরো মডেল সেখান থেকে এই তিনটা তো থাকবে, অতিরিক্ত আরো বিষয় চলে আসবে। পরামিতির সংখ্যা বাড়বে, চলক এই থাকবে, দুইটি থাকবে। কি বাড়বে? সংখ্যায় বাড়বে পরামিতি, কিন্তু চলক এই এক প্রজাতির মডেলে চলকই দুটি। মনে রাখা যাবে তো? এই মডেলের ভিতরে যে চলক দেখা যাচ্ছে টি, এটা সময় নির্দেশ করে, এটা হলো স্বাধীন চলক। সকল মডেলে টি থাকবে টাইম, কারণ আমাদের প্রাণীর জগতের প্রাণীর সকল ক্রিয়াকর্ম সময়ের উপর নির্ভরশীল। তাহলে মডেলে কি থাকতে হবে? টি থাকতে হবে। টি ছাড়া কোনো মডেল, এবং টিতে থাকবে স্বাধীন চলক হিসেবে, এটা থাকবে নিচে। এন, এনটা হলো জনসংখ্যা নির্দেশ করে, এটা হচ্ছে জনসংখ্যার পরিমাণ। এন কি? জনসংখ্যার পরিমাণ। এই দুটো চলো, জনসংখ্যা কি সময়ের সাথে চেঞ্জ হয় না? ঠিক থাকে, চেঞ্জ হয় না। তাহলে এন হলো, কিন্তু চলকের ব্যাখ্যা করতেছি, পরীক্ষায় প্রশ্নে থাকে যে মডেলে ব্যবহৃত চলক পরামিতি ব্যাখ্যা করো। সব প্রশ্নে দেখবা প্রথম অংশ, এই বইয়ের প্রশ্নগুলো খুব ইন্টারেস্টিং বিষয়। সেটা হলো প্রশ্ন রিপিট হয়, আবার একই প্রশ্নের 4-5টা ধরন থাকে, কথাবার্তা দিয়ে দেওয়া আছে। প্রশ্ন অনেক সময় ধরা যায় না পরে, একই প্রশ্নে ডুবলেই। অর্থাৎ প্রশ্ন কি হয়, বেশি বেশি এই সাবজেক্ট রিপিট হয়। প্রশ্ন সংখ্যাই কম, কিন্তু প্রশ্নের রিপিটেশন বেশি। একই চ্যাপ্টারে দেখবা একই প্রশ্ন অনেকভাবে উত্তর দিয়ে দিয়েছে। তাহলে আমাদের প্রশ্ন পড়ে প্রশ্নের সংখ্যায় কিন্তু খুব কম, বেশি বই পাতা না, কিন্তু প্রশ্ন পরে অনেক সময় বুঝতে কষ্ট হয়। তাহলে মডেলে কি কি ব্যবহার হবে? চলক আর পরামিতি। ম্যালথাসের মডেলে চলক কয়টা? দুইটা। একটা হলো জনসংখ্যা আর একটা সময়। জনসংখ্যা কি চলক? স্বাধীন চলক। সময় স্বাধীন চলক। আটটা হলো জনসংখ্যা বৃদ্ধির হার, এটা হলো পরামিতি। জনসংখ্যা বৃদ্ধির হার। এই আর হলো আর ইকুয়াল টু বি মাইনাস ডি। লেখা আছে আর কি? বি মাইনাস ডি।
বি হলো জন্মহার বার্থ রেট, আর ডি হলো মৃত্যু হার ডেথ রেট। জন্মহার থেকে মৃত্যু হার বাদ দিলেই তো বৃদ্ধি পাওয়া যায়। জন্মহার থেকে মৃত্যু হার বাদ দিয়ে কি পাওয়া যায়? এই হলো আমাদের একটা মডেল। মডেল, গাণিতিক মডেল সাধারণত অন্তরক সমীকরণ দিয়ে তৈরি হয়। গাণিতিক মডেলে দুই প্রকার রাশি থাকে, চলক আর পরামিতি। এক পদ্ধতির মডেলে দুইটা চলক থাকবে সবসময়, একটা সময় আর একটা জনসংখ্যা, আর পরামিতি মিনিমাম একটা, আর ম্যাক্সিমামের শেষ নাই কোনো পরামিতি। মডেলে যখন অনেক বিষয় আমরা ইনক্লুড করব, কারণ এটা তো সরল মডেল। দেখা যাচ্ছে যে জনসংখ্যার আবার কোনো একটা স্থানের জনসংখ্যা বাইরে থেকে আসতে পারে, আবার ওখান থেকে অন্য দেশে চলে যেতে পারে, স্থানান্তর হতে পারে, সেগুলো আবার ইনক্লুড করলে মডেল আরও ছোট হয়। আরও অনেক বিষয় থাকে, এই আরও অনেক ফ্যাক্টর জড়িত থাকে কোন স্থানে জনসংখ্যার সাথে রোগ ব্যাধির একটা বিষয় থাকে, তার উপরে তো তার বৃদ্ধি ডিপেন্ড করে। সেই সব নিয়ে আসলে পরামিতি কি বাড়বে, বুঝা গেছে? পরামিতির সংখ্যা কমপক্ষে কয়টা? একটা, আর অনেকটা বাড়ে। এখন এই মডেল, এই যে মডেলটা, এইটা কি বিচ্ছিন্ন মডেল না অবিচ্ছিন্ন মডেল? এটা কি রৈখিক মডেল না অরৈখিক মডেল? এটা কি নির্ণয়ধর্মী মডেল না সম্ভাবনা? এই আলোচনার জন্য আমি উদাহরণটা দিচ্ছি।